সবাই আমার কথা শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম সবাইকে। কে কে আছে একটু কমেন্ট সেকশনে জানায় দাও। আসফি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আমিনুল আসসালামু আলাইকুম, ভালো আছি। যারা যারা আসো একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং ক্লাসটা শেয়ার করে আমাকে কমেন্ট সেকশনে জানায় দাও। একটু সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা আর বোর্ডটা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা সেটা একটু জানো। নীলিমা ওয়ালাইকুম আসসালাম, অনিমেষ থাকো ভাই পুরো ক্লাস। যারা যারা আসো একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও এবং ক্লাসটা সবাই একটু শেয়ার করে দাও। সবাই একটু সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আকাশ পোদ্দার, নাইম হোসেন, জি ভাই সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা টপিকটার নামটা একটু লিখে দিই। মাইমুনা ওয়ালাইকুম আসসালাম নাফিসা। তো সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও আর আমার কথা এবং বোর্ড ক্লিয়ার দেখতে হচ্ছে কিনা একটু আমাকে জানিয়ে দাও। হ্যালো আকাশ পোদ্দার, আর তোমরা বললে ক্লাসটা শুরু করে দেবো। সবাই কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা একটু জানিয়ে দাও আর বোর্ডটা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা সেটা একটু জানিয়ে দাও। আচ্ছা, কে কোন কলেজ থেকে আসছো, কে কোন জেলা থেকে আসছো আর কোন ক্লাস থেকে সেটা আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। আমিনুল বাগেরহাট থেকে, কাচুয়া ডিগ্রি কলেজ এইচএসসি ক্যান্ডিডেট। জান্নাতুল নাইম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, যারা যারা শেয়ার করতেছো একটু কমেন্ট সেকশনে শেয়ারটা করছো আমাকে জানাই দিও। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো প্রাস। প্রাস এই টপিকটা হলো ফিজিক্স ফার্স্ট পেপারের সবচেয়ে সুন্দর যদি কোনো টপিক থাকে এটা হলো সেই টপিকটা। তো তোমরা ক্লাসের শুরুতে আমি 3টা সমস্যা দিব, তোমরা সেই 3টা সমস্যার একটু ছবি তুলে নিবা, ঠিক আছে? তো ক্লাস শেষ হইতে হইতে তোমরা এই সমস্যাগুলো সমাধান নিজেরা করতে পারবে, কিন্তু আমি প্রথমে ক্লাসের শুরুতে তোমাদেরকে 3টা সমস্যা দিব, ঠিক আছে? তোমরা ভালো হয় স্ক্রিনশট নিয়ে রাখো অথবা লিখে রাখো। আচ্ছা, নীলফামারী থেকে আসফি, তারপরে আচ্ছা ক্লিয়ার বলতেছো, তাহলে শুরু করি, ঠিক আছে? তোমরা সবাই ততক্ষণে তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো। আচ্ছা, তো আমি প্রথমে 3টা সমস্যা দিই। তো প্রথমে একটা সমস্যা, তো প্রথম সমস্যাটা ধরো এরকম যে আমি মেবি এই সমস্যাটা আগেও দিছিলাম, যে তুমি এই বরাবর একটা মনে করো হাতে তুমি একটা ঢিল নিছো, ঢিল তুমি তাক করছো মনে করো গাছের একটা ফল বরাবর, ঠিক আছে? এই মনে করো সেই গাছ, এই হলো গাছের সেই ফলটা, ঠিক আছে? তুমি এই ঢিলটা এই বরাবর তাক তাক করে আসছো। তো মনে করো তুমি যেই মুহূর্তে ঢিলটা মারছো, ঠিক আছে, ঠিক যেই মুহূর্তে ঢিলটা মারছো ঠিক সেই মুহূর্তে গাছ থেকে ফলটাও পড়া শুরু করছে। প্রশ্ন ছিল যে ঢিলটা কি ফলে লাগবে নাকি লাগবে না। ঠিক আছে, এইটা ছিল প্রথম সমস্যা। এটা ছিল প্রথম সমস্যা। আমি প্রথমে 3টা সমস্যা দেব, তারপরে আমরা ক্লাসের দিকে যাব এবং আমার মনে হয় যে ক্লাস শেষ হইতে হইতে তোমরা এই 3টা সমস্যার সমাধান নিজেরাই করতে পারবা, ঠিক আছে? এই সমস্যাটা সবাই যদি তুলে না, আমি আরেকটা সমস্যা লিখি। আচ্ছা, 2 নম্বর সমস্যাটা লিখি। 2 নম্বর সমস্যাটা হলো মনে করো এটা এমনি বইটার একটা প্রশ্ন, 16-17 সালের প্রশ্ন। তো প্রশ্নটা হলো এরকম যে একটা স্ট্যান্ডম্যান, ঠিক আছে, স্ট্যান্ডম্যান এই বিল্ডিং থেকে এখানে মনে করো সে দাঁড়ানো, তো এই বিল্ডিং থেকে সে লাফ দিবে, লাফ দিয়ে সে এই বিল্ডিং এ লাফ পড়বে, ঠিক আছে? তো এইটুকু, ঠিক আছে, এই দুইটা বিল্ডিং এর মধ্যে উচ্চতার যে গ্যাপটা সেটা হলো উচ্চতার যে গ্যাপটা ছিল সেটা ছিল 4.8 মিটার, ঠিক আছে? আর বিল্ডিং দুইটার মধ্যে দূরত্ব হলো 6.2 মিটার। আর
এই দৌড় যে দিচ্ছে তার হলো গতিবেগ হলো 4.5 মিটার পার সেকেন্ড। এখন সে মনে করো লাফ দেওয়ার আগে তোমাকে জিজ্ঞেস করলো যে লাফ দেওয়াটা সেফ হবে নাকি সেফ হবে না। তো প্রশ্নটা হলো যে লাফ দিবে নাকি না। আচ্ছা অনেকে আসছো, সবাই এই দুইটার স্ক্রিনশট নাও, তারপর আমি আরেকটা প্রবলেম দিয়ে ক্লাসটার দিকে যাব। ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ রেজওয়ান, তারপরে আকাশ পোদ্দার তুমি আছো আব্দুল মজিদ কলেজ কুমিল্লা থেকে, তারপরে অক্সিজেন উল্লাপাড়া সায়েন্স কলেজ, তারপর সাদিকা ওয়ালাইকুম আসসালাম এইচএসসি ক্যান্ডিডেট, নাইম আছো দামদামা পাইলট স্কুল অ্যান্ড কলেজ নাটোর, শেয়ার করছো আকাশ পোদ্দার, তারপর আরিফুজ্জামান রাকিব। এই দুটো কি স্ক্রিনশট নিছো? স্ক্রিনশট নিয়ে আমাকে একটু জানো। আমরা এটা ব্যাখ্যাও দেখবো যে লাগছে কিভাবে, সেটা ব্যাখ্যাটা আমরা দেখবো। আচ্ছা নীলিমা শেয়ার করছো বলছো, এই দুটোর স্ক্রিনশট কি নিছো? এই দুটোর স্ক্রিনশট নিলে আমি আরেকটা সমস্যা দিই। আচ্ছা এসএস ডান, ঠিক আছে। তাহলে আমি আরেকটা সমস্যা দিই, সমস্যাটা দিয়ে আমি ক্লাসটার দিকে শুরু করি। এটা হলো 3 নম্বর। তো মোটামুটি ক্লাসের শেষে এসে তোমরা এই সবগুলো সমস্যার সমাধান নিজেরাই খুঁজতে পারবা। তো সমস্যাটা ছিল এরকম যে মনে করো এই একটা গাড়ি, গাড়িটা এই বরাবর যাচ্ছে, ঠিক আছে, গাড়িটা এই বরাবর যাচ্ছে, আর তুমি মনে করো গাড়িতে আসো, তুমি করলে কি ঠিক উলম্ব বরাবর বল মারছো, আনুভূমিক না, উলম্ব বরাবর একটা বল মারছো, ঠিক আছে। এখন প্রশ্নটা হলো যে এই গাড়িটাতে কি তুমি বলটা আবার ধরতে পারবে নাকি পারবে না? মনে করো বলটা তো উলম্ব বরাবর মারলে কি হবে, এই বরাবর যাবে। প্রশ্নটা হলো যে গাড়িটার মধ্যে থেকে তুমি কি বলটা ক্যাচ ধরতে পারবা নাকি পারবা না। ঠিক আছে, 3 নম্বর প্রশ্নটা তুলছো? আচ্ছা জান্নাতুল নাইম বলছো শেয়ার ডান। জি ভাই নিছি। আজকে কি সিরিয়াস? মানে আমি এই গাড়িটা চলন্ত অবস্থা আছে এই বরাবর, আমি উলম্ব বরাবর বলটা মারছি, তো উলম্ব বরাবর মারলে কি হবে, যে বলটা উপরের দিকে যেতে পারে আর এই বরাবর যেতে পারে। এখন প্রশ্ন হলো তুমি বলটা ক্যাচ ধরতে পারবা নাকি পারবা না। না জানি, তোমার কমেন্টও পড়তেছি। আচ্ছা তুলছো, তাইলে আমরা ক্লাসের দিকে যাই। তো ক্লাস শুরু করি। তিনটা সমস্যা সবাই মাথায় রেখো, আমরা ক্লাসের শেষে এসে এই সমস্যাগুলোর সমাধান পাবো। তো আগের ক্লাসে আমরা একটা ওয়ান ডাইমেনশন মোশনের ইকুয়েশন দিছিলাম। ওয়ান ডাইমেনশন মোশনের কি ইকুয়েশন দিছিলাম? ইকুয়েশনটা ছিল এরকম যে s s যদি সরণ হয়, এটা হলো আদি সরণ যোগ এটা ছিল হলো আমাদের আদি বেগ, আর এটা ছিল যদি ত্বরণ থাকে, ঠিক আছে। তো এখন আমরা করব কি এই এই মানে এই সমীকরণটাকে, এই ইকুয়েশনটাকে আমরা তিনটা অক্ষের সাপেক্ষে নিব। একটা x অক্ষ, y অক্ষ, আর এই বরাবর z অক্ষ। যদি আমরা নিই তাহলে ইকুয়েশনটা কেমন হয়? যদি x অক্ষ বরাবর নিই তাহলে s নট x প্লাস xt প্লাস হাফ ax t স্কয়ার, sy s নট y প্লাস uy t uy t স্কয়ার। মোটামুটি যে লক্ষ্যটা এখন আমাদের লাগতেছে না। তো মনে করো প্রাসটা আমরা 2 ডাইমেনশনের প্রাসই করব। যদি মনে করো বাতাস থাকতো অথবা মনে করো অন্য কোনো ধরনের ফোর্স থাকতো, যেই কারণে মনে করো আমার বলটা এই বরাবর না গিয়ে ঠিক এই বরাবর আসতেছে, তখন মনে করো আমার 3 ডাইমেনশন অ্যানালাইসিস করা লাগতো। কিন্তু মোটামুটি আমরা আদর্শ কেস ধরি যে বাতাস নাই, তো আমরা 2 ডাইমেনশন অ্যানালাইসিস করব, ঠিক আছে। এইটুক পর্যন্ত সবাই তুলছো কিনা বলো আমাকে। যারা যারা আসো সবাই একটু কমেন্টে সাড়া দাও। যারা যারা আসো সবাই একটু কমেন্টে থাকো, কমেন্টে অ্যাক্টিভ থাকো, যে বল এই জিনিসগুলো লিখতেছো কিনা আমাকে একটু জানাও। 31 জন যারা আসো কমেন্টে সবাই একটু জানাও যে লিখছো কিনা এই জিনিসটা।
সবাই একটু কমেন্টে জানাও তো যারা যারা আসো এখানে। তুলছো এই জিনিসটা তুলছো? আচ্ছা তাওয়াসুম মাসিয়াত বলছো ডান। তারপর তাসফিয়া তিশা আসছো। আচ্ছা সমস্যা নেই, এখন আসলে সমস্যা নেই, আমরা আগে জাস্ট 3টা সমস্যা দিছো, এই সমস্যাগুলোর সমাধান আমরা এই ক্লাসের মাঝেই করব। তুমি জাস্ট ক্লাসটা মেনশন করে সবাইকে দেখার সুযোগ করে দাও, এইটুকু মেবি সবাই তুলছো। তুলে থাকলে তো আমরা মনে করো প্রাসটাকে আগে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। প্রাসে আসলে হয় কি, প্রাস আসলে জিনিসটা কি, যে মনে করো তুমি এই বরাবর ছিল, তুমি বলটা উলম্ব বরাবর মারো নাই, আনুভূমিক বরাবর মারো নাই, তুমি এই বরাবর বলটা ঠিক মারো নাই, ঠিক এই বরাবর বলটা মারো নাই, তুমি করলা কি বলটা এই বরাবর মারলা, একটু তির্যক হয়ে মারলা, তো তখন কি হয় বলটা একটা উচ্চতা পর্যন্ত উঠে তারপরে নামে। তো মনে করো এই বরাবর যদি কোনো ক্রিকেটার থাকে, সে মনে করো ব্যাটের বলটা লাগার পরে কি হয়, বলটা এই বরাবর উঠে তারপরে এই বরাবর গিয়ে নামে, হয় ক্যাচ ধরে না হয় আউট হয়। তো ওই টাইপের অঙ্ক আমরা করব, কিন্তু মোটামুটি জিনিসটা তো দেখতে এরকম, তাই না? তো এটা হলো 2 ডাইমেনশন মোশন, এক্স অক্ষেও কিছুটা গতি আছে, ওয়াই অক্ষেও কিছুটা গতি আছে। কিন্তু মনে করো আমরা এই জিনিসটাকে সহজে 2টা ডাইমেনশনে ভাগ করে নিতে পারি, এক্স অক্ষকে আলাদা হিসাব করতে পারি এবং ওয়াই অক্ষকে আলাদা হিসাব করতে পারি, এবং এইটার মাধ্যমে আমরা আরো সহজে এটা অ্যানালাইজ করতে পারি। কিভাবে দেখো, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তো মনে করো তুমি এই বরাবর তির্যকভাবে বলটা মারলা, তুমি একদম দুইটাকে আলাদাভাবে দেখো। দেখো এক্স অক্ষ বরাবর এই বরাবর যাচ্ছে, ঠিক আছে? জিনিসটা আমি যদি পাশে দেখাই, দেখো এইটা ধরলাম এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ। তো এক্স অক্ষ বরাবর কিভাবে যাচ্ছে বলটা, এইখান থেকে, আমি ওয়াই অক্ষের কথা কোনো ভাববো না, জাস্ট দেখো এক্স অক্ষ বরাবর কি হচ্ছে বলটা, এই বরাবর গেল, তাই না? এই বরাবর গেল, এখান থেকে এই বরাবর গেল। আর ওয়াই অক্ষ বরাবর কি হচ্ছে, বলটা একটু একটু করে উঁচু উঠতেছে, আমি এক্স এর কথা ভাববো না, তাইলে কি হবে, এই যে বলটা একটু 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 করে উপরে উঠতেছে, তারপর কি নিচে নেমে গেছে। তো আমরা সবাই আনুভূমিক আর উলম্বের এমনি জাস্ট নরমাল ইকুয়েশন গুলো কিন্তু সবাই জানি। যদি আমি ইকুয়েশন গুলো লিখি আলাদা ভাবে তাহলে সুবিধা হবে, এগুলো সবাই মেবি দেখার কথা। যদি আমি রাখি, আচ্ছা দেখো আমি এই বরাবর মনে করো আনুভূমিক উপাংশ রাখলাম, আনুভূমিক বা এক্স অক্ষ রাখি, এক্স অক্ষকে তোমরা আনুভূমিক ধরবা, এক্স অক্ষ আর এই বরাবর ওয়াই অক্ষ। এক্স অক্ষ কোনটা, জাস্ট এই আনুভূমিকটা, আর ওয়াই অক্ষ কোনটা, শুধু উলম্বটা। ওয়াই অক্ষ নিয়ে আলোচনা করার সময় আমরা এক্স অক্ষ নিয়ে আলোচনা করব না। আচ্ছা তো আমরা ফার্স্টে এক্স অক্ষের মোশনের মানে গতির সূত্রগুলো তো আমাদের মোটামুটি সবারই জানা আছে। কি কি সূত্র ছিল, ওই যে আমি যে সূত্রটা লিখছিলাম, সরণের সূত্র কি ছিল, সরণের সূত্র ছিল s ইকুয়াল টু s নট যদি 0 ধরি তাহলে ut প্লাস হাফ at স্কয়ার। আরেকটা সূত্র কি ছিল, আমরা যখন এটা ডিফারেন্সিয়েশন করছিলাম আগের ক্লাসে, তখন আমরা আরেকটা কি সূত্র পাইছিলাম, v ইকুয়াল টু u প্লাস at। আরেকটা সূত্র আমরা মোটামুটি সবাই জানি, v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2ah, তাই না? h না দিয়ে s দেয়া যায়, যেটা এখানে উচ্চতা উঠতেছে না, 2s। আবার এটা ঠিক আমরা যখন এই y অক্ষ বরাবর দেখবো তখন আমরা সমস্যা নেই, এইটার মধ্যে ওই জিনিসটা তোমরা পাবা। প্রাস করলে মোটামুটি ওয়ান ডাইমেনশনাল অ্যানালাইসিস গুলো আমি করি, প্রাসের দিকেই যাচ্ছি আস্তে আস্তে, কিন্তু আমি ওয়ান ডাইমেনশনাল অ্যানালাইসিসটা পুরো করার চেষ্টা করব, সমস্যা নেই। আচ্ছা সবাই লেখা কি ক্লিয়ার দেখতে পাচ্ছো? যারা যারা আসো একটু কমেন্টে জানাও তো। আচ্ছা আমরা y অক্ষের উপাংশটা লিখি, y অক্ষের উপাংশ কি ছিল, h ইকুয়াল টু h নট প্লাস ut প্লাস হাফ at স্কয়ার। এবার আমরা g দিই, যেহেতু আমরা ত্বরণকে আমরা অভিকর্ষ ত্বরণকে g বলি। সেম সূত্র v ইকুয়াল টু u প্লাস gt,
আর এইটার যদি আমরা অ্যানালগাস সূত্রটা নিই তাহলে কি হবে, উলম্ব উপাংশ বরাবর ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। আচ্ছা, তো এখন প্রাসের ক্ষেত্রে দেখো তুমি বলটা একবার নিক্ষেপ করলা, হ্যাঁ বলটা তুমি একবার নিক্ষেপ করলা, তো একবার নিক্ষেপ করার পর তুমি কি আর ওই বলটার উপর কোনোভাবে বল প্রয়োগ করতে পারতেছো না। তো যদি বল প্রয়োগ না করতে পারো তাহলে কি আর এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ আছে? ত্বরণ কিন্তু নাই। তো এক্স অক্ষ বরাবর ত্বরণটা কি? শূন্য। এখন দেখো তোমার জি এর মান সবসময় কি, পৃথিবী তোমাকে কোন বরাবর টানবে? পৃথিবী তোমাকে সবসময় নিচ বরাবর টানবে। তো পৃথিবী যদি তোমাকে সবসময় নিচ বরাবর টানে আর তুমি বলটা মারতেছো উপরের দিকে, তাহলে কি তোমার সরণ আর পৃথিবীর অভিকর্ষ ত্বরণের দিকটা ভিন্ন। তাহলে এই ক্ষেত্রে এর মানটা কি হচ্ছে? মাইনাস জি। তো আমরা যদি এই সূত্রগুলোর মধ্যে এই জিনিসটা বসাই দিই, দেখো তোমার সরণের বিপরীত দিকে যেহেতু অভিকর্ষ ত্বরণ হচ্ছে, তাহলে এই জিনিসগুলো আমরা এখানে বসাই দিই। আর এখানে জাস্ট আদর্শ কেসটা ধরি, আমরা শূন্য ধরি, আদি কোনো সরণ ছিল না, আদি কোনো উচ্চতাও ছিল না। আদি উচ্চতা লাগবে আমরা যখন মনে করো কোনো অন্য টাইপের, মনে করো ক্রিকেটের ম্যাচটা করবো, মনে করো ক্রিকেটার যে ছিল সে 1 মিটার উপর থেকে তোমাকে বলটা মারলো, তো এই টাইপের ক্ষেত্রে তখন আমাদের আদি উচ্চতাটা লাগবে, কিন্তু আমরা প্রথমে আদি উচ্চতাকে শূন্য ধরি। তো আমরা এখন এই সূত্রের মধ্যে এই জিনিসগুলো বসে আমরা সূত্রটা আবার লিখি। তো কি লিখলে কি আসে? ইউটি প্লাস হাফ, যেহেতু এর মান শূন্য তাহলে সরণ শুধু ইউটি আসবে। তো ভি ইজ ইকুয়াল টু কি আসবে? যেহেতু এর মান শূন্য তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ, তার মানে কি পুরো পথটা একই বেগ থাকবে। আর ভি স্কয়ার ইকুয়াল টু তাহলে কি ইউ স্কয়ার থাকবে, তাহলে আগের সূত্রটাই। আর এই সূত্রে জাস্ট জি এর জায়গায় মাইনাস জি হবে, জি এর জায়গায় মাইনাস জি। এইটুকু পর্যন্ত সবাই বুঝছো কিনা তাহলে সেটা বলো। এটুকু পর্যন্ত কি সবাই তুলছো? আচ্ছা, তোমরা আমাকে জানাও যে এইটুকু পর্যন্ত সবাই তুলছো কিনা। আর যারা যারা এখন আসো একটু আমাকে লাইভে কমেন্টে জানাও তো কে কে আসো। যারা যারা আসো একটু হাই দাও কমেন্টে, যারা যারা আসো একটু আমাকে জানাও। আমিনুল আসো, আদ্রিজা আসো, আচ্ছা তাবাসসুম মাসিয়াদ আসো, আসফিয়া আসাদ আসো। যারা আসো সবাই একটু কমেন্টে জানাও। তো আমরা মোটামুটি জাস্ট এখনো ওয়ান ডাইমেনশন নিয়ে আলাদা আলাদা ভাবে অ্যানালাইসিস করতেছি। এখানে হালকা কিছু পরিবর্তন করলে আমরা প্রাসের সব সূত্র পেয়ে যাবো। একদম কিন্তু মনে করো কোনো আহামরি কিছু না, এটা একদম তোমাদের 9-10 সেই ওয়ান ডাইমেনশনাল মোশনের সূত্রগুলো, সেই ইউ ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, নতুন কোনো কিছু না। আচ্ছা, তানজিম আহমেদ শাকিল লেখছো, ডান, আসফিয়া আজাদ হাই দিছো। আচ্ছা, তো আমরা এখন একটু একটু করে প্রাসের দিকে যাই। প্রাস করলে মোটামুটি তোমার ওয়ান ডাইমেনশনাল অ্যানালাইসিসটাও হয়ে যায়, এজন্য আমি ডাইরেক্ট প্রাসের দিকেই যাচ্ছি। কারণ আমার মনে হয় যে তোমাদের ওয়ান ডাইমেনশনাল মোশন নিয়ে, মানে যে কোনো একটা অক্ষ নিয়ে তোমাদের অঙ্ক করা অনেক আগে থেকেই আছে, সেটা মেবি 9-10 তোমাদের করা আছে। তো আমরা প্রথমে প্রাসটাকে দেখি কেমন। তো এইটাই তো প্রাস, তাই না? কেউ যদি অঙ্কের ম্যাথ সেকেন্ড পেপারে ষষ্ঠ অধ্যায়টা করে থাকো, দেখবা যে এটা দেখতে কিন্তু অনেকটা পরাবৃত্তের মতো। তো আমরা মোটামুটি যখন সূত্রের দিকে যাব তখন আমরা দেখব, কিন্তু আমরা আপাতত সূত্র নিয়ে দেখবো না, কারণ ফিজিক্স শুধুমাত্র ম্যাথ না, ফিজিক্সকে আগে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। আচ্ছা, স্বপ্ন পাওয়াল আসো, নামের ইরাম আসো, গাজীপুর থেকে সাকিল, ফরিদপুর থেকে আদ্রিজা। তো দেখো সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। তো মনে করো এটা আদিবেগ ধরলাম আমি ইউ, আর আমি বলটা নিক্ষেপ করলাম ধরো আলফা বেগে, মানে আলফা কোণে, আর আদিবেগ ইউ। এইটুকু পর্যন্ত ঠিক আছে, তাই না? এখন দেখো এটা পুরোপুরি উলম্ব তো আমি মারি নাই, উলম্ব বরাবর আমি নিক্ষেপ করি নাই,
আনুভূমিক বরাবর নিক্ষেপ করি না, আমি তির্যক ভাবে নিক্ষেপ করছি। তো প্রাসের অঙ্ক আসলে প্রথমে আমাদের যে জিনিসটার সহায়তা লাগবে সেটা হলো উপাংশে বিভক্ত করা। তো মোটামুটি আমরা অন্য কোনো উপাংশে না, জাস্ট আনুভূমিক উপাংশ আর উলম্ব উপাংশে বিভক্ত করলেই হবে। তো এটা কি মনে করো আমরা উলম্ব উপাংশ নিই, তাহলে কত আসে ইউ সাইন আলফা, আর এটার যখন আমরা আনুভূমিক উপাংশ নিব তাহলে কত আসে ইউ কজ আলফা। তো আমরা যে আগের বার যে আমরা এটা মুছার আগে যে আমি যে সূত্রগুলো লিখছি ওইখানে জাস্ট আমাদের আদিবেগের জায়গায় ইউ সাইন আলফাটা লিখতে হবে, কারণ এখন কিন্তু আর বেগটা ইউ না, আদিবেগটা ইউ না, ইউ সাইন আলফা উলম্ব বরাবর। তো এই বরাবর আমাদের যাচ্ছে, আর এই বরাবর আমাদের জিটা কি মাইনাস, ত্বরণটা কি মাইনাস জি, তাই না? ত্বরণটা মাইনাস জি হবে। তো আমরা এই সূত্রগুলো যদি আলাদা করে লিখি, এক্স উপাংশের জন্য আর একটা হলো ওয়াই উপাংশের জন্য। এক্স উপাংশের জন্য আমরা কি কি লিখতে পারি, ইউ কজ আলফা আছে, আদিবেগটা কি হয়ে গেছে ইউ কজ আলফা, ত্বরণ কি শূন্য। আচ্ছা এবার এক্স, এবার ওয়াই। আচ্ছা এবার ওয়াই উপাংশের জন্য আমরা কি কি লিখতে পারি দেখো তো। ওয়াই উপাংশের জন্য আমরা লিখতে পারি ইউ সাইন আলফা, আরেকটা কি এ সমান সমান কি মাইনাস জি। জি এর দিক সবসময় নিচের দিকে, ঠিক আছে, জি এর দিক সবসময় নিচের দিকে হবে। তো যেহেতু আমরা এখানে সরণটা হচ্ছে আমাদের উপরের দিকে, তো আমরা যদি সরণের ক্ষেত্রটাকে নেগেটিভ ধরতাম তখন জিটাকে পজিটিভ ধরতে পারতাম, কিন্তু এখন আমরা মনে করি সরণের দিকটাকে পজিটিভ ধরতেছি, উপরের দিকে আমরা পজিটিভ ধরতেছি, ঠিক আছে, উপরের দিকে আমরা পজিটিভ ধরে আমরা তো সব ক্যালকুলেশন করব। তো এবার মনে করো তোমার মনে হইতে পারে যে আমরা যে কোনো একটা সময় পরে ভিটা নির্ণয় করতে চাই, মনে করো এইখানে এই বরাবর এটা ধরো ভি, এটা তো ইউ আদিবেগ। তো মনে করো তোমার যে কোনো একটা পয়েন্টে তোমার ভি নির্ণয় করতে মনে চাইলো, অথবা যে কোনো একটা দূরত্বে, যে কোনো দূরত্বে, অথবা যে কোনো সময় পরে, অথবা তুমি বলতে পারলো যে আমি এত সময় পরে এই প্লাসটা এই বিন্দুতে বেগটা কত হবে। তো সেটা নির্ণয় করতে চাইলে আমাদের কি করতে হবে, সেম দুটো উপাংশে ভাগ করতে হবে। উপাংশ দুটো কি, একটা হলো আনুভূমিক উপাংশ আর একটা কি উলম্ব উপাংশ। তো এই বরাবর কি যদি আমাদের যদি থিটা 1 কোণ উৎপন্ন করে, থিটা 1 কোণ উৎপন্ন করলে এটা ভি cos থিটা 1, আর এটা কি ভি sin থিটা 1, এটা ভি sin থিটা 1, এটা ভি cos থিটা 1, ঠিক আছে। তো এখন কি আমরা ভি এর মানটা এখান থেকে বের করতে পারি না, যদি এটাকে এই পাশে আনি তাহলে কি হয়ে যাবে, তাহলে তো এটা পিথাগোরাসের সূত্র হয়ে যাচ্ছে। তখন ভি এর মানটা কি আসে, ভি এর মানটা আসে পিথাগোরাসের সূত্র কি ছিল, এটা যেহেতু অতিভুজ, তাহলে ভি এর মানটা আসবে হলো ভি sin থিটা 1 স্কয়ার প্লাস ভি এটার হোল স্কয়ার, ভি cos থিটা 1 এটার হোল স্কয়ার। এটার মাধ্যমে আমরা ভি এর মানটা বের করে ফেলতে পারি। এখান থেকে আমরা আর কি কি প্রশ্ন করতে পারি, আর কি কি জানা যেতে পারে, ভি এর দিকটা কোন দিকে হতে পারে সেটা আমরা জানতে পারি। তো সেটা জানার জন্য আমাদের কি করতে হবে, আপাতত আমরা এইটুক পর্যন্ত লিখছি, এইটুক পর্যন্ত সবাই ছবিটা বুঝছো কিনা আমাকে একটু জানো। জানো আমাকে একটু জানো তো এইটুক পর্যন্ত সবাই বুঝছো কিনা। আব্দুল সালাম, ওয়ালাইকুম আসসালাম, গাজীপুর থেকে তুমি আসছো। এইটুক পর্যন্ত সবাই বুঝছো। সবাই আমাকে জানো যে এইটুক পর্যন্ত বুঝছো কিনা। আচ্ছা এইটুক পর্যন্ত বুঝছো যখন, তাহলে আমি একটু একটু করে তাহলে আগানো শুরু করি। তো দেখো যেহেতু ছবিটা তোমাদের কাছে ক্লিয়ার, তো প্রথমে আমরা এই জিনিসটা থেকে ভি এর মানটাই বের করি। চলো যেহেতু ভিটা মাথায় আসছে, যেহেতু ভিটা জিনিসটা আসছে, তো ভি এর মানটা আমরা ফার্স্টেই বের করি। ভি এর মানটা আমরা বের করি। তো ভিটা ধরলাম আমরা টি সময় পরে ভি এর মান কত হতে পারে, এই প্রাসে টি সময় পরে ভি এর মানটা কত হতে পারে। টি সময় পর, অথবা এটাকে বলা যেতে পারে তুমি বেগ বিশ্লেষণ বলতে পারো, বেগ বিশ্লেষণ, ঠিক আছে। তো ভি এর মান আমরা এখান থেকে কি দেখলাম
এখন দেখো আমরা কি পাইছি, ভি sin θ 1 পাইছি, আর একটা কি পাইছি, ভি cos θ 1। আচ্ছা এই সূত্রটাকে কি আমরা ওইটার অ্যানালগাস বলতে পারি, যে আমরা একটা সূত্র দেখছিলাম v u at, এই সূত্রটা আমরা তো দেখছি তাই না, এটা একটা নরমাল একটা ওয়ান ডাইমেনশনাল একটা নরমাল সূত্র। তো এখন আমরা করব কি এইটাকে x অক্ষের সাপেক্ষে আলোচনা করব, y অক্ষের সাপেক্ষে আলোচনা করব। যদি এটাকে আমরা x অক্ষের সাপেক্ষে নিই, x অক্ষের সাপেক্ষে, ঠিক আছে, আরেকটা নিলাম y অক্ষের সাপেক্ষে। তো x অক্ষের সাপেক্ষে কি হবে, x অক্ষ যেহেতু কোনো ত্বরণ নাই, তাহলে কি v এর মানটা হবে সিম্পলি u এর সমান। কিন্তু u এর মানটা আমরা কত পাইছি দেখো তো, u cos আলফা না, যেহেতু আমরা পুরোটা আনুভূমিক বরাবর মারিনি, তির্যক বরাবর মারছি, তাহলে কি u এর মানটা কত আসছে, u cos আলফা। এবার দেখি এই বরাবর কি আছে, u sin আলফা আছে, এই নরমাল সূত্রে আমরা বসাবো u sin আলফা। আর ত্বরণ কোণ বরাবর, a এর মান কি মাইনাস, যেহেতু a সমান সমান মাইনাস g আমরা লিখে রাখছি, a সমান সমান মাইনাস g, sin আলফা নি মাইনাস gt। আচ্ছা স্বপ্ন পাল বলছো যে সাইন আর কজ আলফাটা আরেকবার বুঝাইতে, দেখো ভাই আমি এই জিনিসটা আবার যাব, আমরা আপাতত এই জিনিস এই পর্যন্ত আসি, তারপর আমি একদম আবার শুরু থেকে এই পর্যন্ত বলবো, কারণ এই টপিকটা বুঝলে এইটা দিয়ে অঙ্ক করতে যে কি মানে সেই মজার অঙ্ক পাওয়া যাবে। যেমন আমি প্রথম দিকে 3টা অঙ্ক দিছি, ওই 3টা অঙ্ক আমরা আজকে সলিউশন করব। তো এখন দেখো আমরা এখান থেকে ভি এর মানটা বের করতে পারি, ভি এর মানটা যদি এখন এই জাস্ট এই জিনিসটা বসাই দিই, দেখো x অক্ষে কোনটা আছে, x অক্ষে আছে হলো x অক্ষ বরাবর আছে হলো v cos θ 1, আর y অক্ষ কি v sin θ 1, অথবা vx অথবা vy ও লিখতে পারো, সমস্যা নেই সেটা। তো v বরাবর কি v cos θ 1 হোল স্কয়ার প্লাস v sin θ 1 হোল স্কয়ার। এবার জাস্ট এই মানটা এটার মধ্যে বসায় দাও, তাহলে কি পাবো আমরা, এই মানটা যদি এটার মধ্যে বসাই তাহলে আমরা পাচ্ছি হলো এই বরাবর তো u cos আলফা স্কয়ার প্লাস, আর এই মানটা এখানে বসাই, আমি বড় করে লিখতেছি জিনিসটা যদি ক্লিয়ারলি না বোঝা যায়, এই বরাবর u sin আলফা মাইনাস gt হোল স্কয়ার। এটা হলো v এর সূত্র। লেখা মনে বোঝা যাচ্ছে না, সায়াম শাহাদাত আসো ময়মনসিংহ থেকে, লেখাটা কি বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না একটু জানাও তো। আমি আরেকটু বড় করে লিখি লেখার জায়গা, আচ্ছা এবার আবার লিখি, কি পাইছি আমরা ভি এর মান যে কোনো সময়, ঠিক আছে, টি যেহেতু টি সময় পরে তাহলে কি ভিটা টি এর ফাংশন একটা, মানে জটিল কিছুই না, জাস্ট আমি বললাম যে টি এর সাপেক্ষে আমি এটা বের করছি, যে তাই এটা টি এর ফাংশন। তো এটা মান আমরা কি বের করছি, u cos আলফা স্কয়ার প্লাস u sin আলফা মাইনাস gt হোল স্কয়ার। দেখো এই জিনিসটা সবাই তুলে নাও, এটা কি তুলছো সবাই, সবাই জিনিসটা তুলছো কিনা আমাকে একটু জানাও। আচ্ছা আরো বড় করলে ভালো হয় আজকে, ঠিক আছে আমি আরো বড় করে লিখবো, আমি এই ছবিটা রাখার জন্য আমি বড় করে লিখতে পারতেছি না, কারণ আমি আবার শুরু থেকে একবার এই পর্যন্ত বুঝাবো, তো জিনিসটা কি তুলছো, সবাই একটু এটা তুলছো কিনা আমাকে জানো। আচ্ছা ঠিক আছে তুলছো যখন, তো আমরা এখন মনে করো দিকটা বের করি, ঠিক আছে, তাও তোমার সাথে বলছো জি। আচ্ছা তো এখন তো ভি এর মানটা বের করলাম, এবার ভি এর দিকটা বের করা তো উচিত না,
ভিটা অবশ্যই স্পর্শক বরাবর, এই ব্রাশের স্পর্শক বরাবর, কিন্তু আমরা ভি এর দিকটা এখন বের করি। ভি এর দিকটা বের করে একদমই সোজা। তো আমরা মনে করি ভি এর দিকটা কিভাবে বের করতে পারি, তো ভি sin থিটা বাই কি এইভাবে লেখা যায় না, ভি sin থিটা বাই ভি cos থিটা। তো এখন এটা যদি ভি ভি কাটা যায় তাহলে কি থাকে, tan থিটা। tan থিটা দিয়ে তো আমরা সবসময় দিকটা বের করি, মানে থিটাটা এখান থেকে তো বের করা যাবে। তো ভি sin থিটার মান কত ছিল বলো তো, ভি sin থিটার মান ছিল হলো ইউ sin আলফা মাইনাস জিটি, ঠিক আছে, ইউ sin আলফা মাইনাস জিটি ছিল। আমি উচ্চারণ করছি, যদি লেখা না পড়া যায় আমাকে বললেই হবে। আর cos থিটা বরাবর কি ছিল, ইউ cos আলফা। এইটা হলো ভি এর দিক। এইটুকু পর্যন্ত সবাই বুঝছো? এইটুকু পর্যন্ত যদি সবাই বুঝে থাকো, আমি আরেকবার এখান থেকে শুরু থেকে বলি। তো আমরা নরমালি ফার্স্টে আমরা মনে করি তির্যক ভাবে মারলাম, আনুভূমিক বরাবর মারলাম না, উলম্ব বরাবর মারলাম না, আমি একটা বলকে ঠিক তির্যক ভাবে মারলাম। তো তির্যক ভাবে মারলে কি হবে, তির্যক ভাবে মারলে জিনিসটা এইভাবে যাবে, তাহলে কি উলম্বের সাথে একটা কোণ তৈরি করতেছে, আনুভূমিকের সাথে একটা কোণ তৈরি করতেছে, মানে কি আমি এই তির্যক ভাবে যে বলটাকে মারলাম সেটাকে আমি দুইটা উপাংশে ভাগ করে আলাদা আলাদা ওয়ান ডাইমেনশন করে করে অ্যানালাইসিস করতে পারি, এবং ওয়ান ডাইমেনশনের অ্যানালাইসিস অনেক সোজা হয়। টু ডাইমেনশন করতে গেলে আমাদের কাছে অনেক জটিল হয়ে যাবে, এজন্য আমরা ওয়ান ডাইমেনশন করতেছি। তো জিনিসটাকে থ্রি ডাইমেনশন হইতে পারে না, কারো প্রশ্ন আসছে না যে আমি জাস্ট এইখান থেকে বলটা এই বরাবরই যাবে, এমন হইতে পারে, এটা থ্রি ডি হইতে পারে না যে আমি এই বরাবর মারলাম কিন্তু বলটা হইলো কি এই বরাবর আসলো, মানে কি যার কথা ছিল এইভাবে কিন্তু গেল হলো এইভাবে। অবশ্যই হইতে পারে, যদি মনে করো বাতাস থাকে তখন থ্রি ডাইমেনশন আসবে, কিন্তু আমরা আপাতত টু ডাইমেনশন আছি। তো আমরা এখানে ফার্স্টে যেহেতু এটা ইউটা আনুভূমিকের সাথে কোণ করছে এবং উলম্বের সাথে কোণ করছে, দুই দিকে আমরা উপাংশে ভাগ করলাম, ইউ cos আলফা ইউ sin আলফা। তো এই বরাবর গেল। এখন আমরা জানি যে কি এই বরাবর কোনো ত্বরণ নেই, যেহেতু বল মারার পর আর কোনো ত্বরণ নেই। তো আমরা একটা নির্দিষ্ট সময় পরে টি সময় পরে আমরা ভি এর মানটা জানতে চাইলাম। সেটা জানার জন্য আমরা মনে করো তখন এটাকে আবার সেম কাজ করলাম, উপাংশে ভাঙলাম। প্রাসে যখনই কোনো অঙ্ক আসবে সেটাকে ফার্স্টে উপাংশে ভাঙতে হবে, এক্স উপাংশ ওয়াই উপাংশ। তারপর আমরা জাস্ট নরমালি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সলভ করে আমরা এই বরাবর আসছি। এটা হলো ভি এর মানটা, টি সময় পরে ভি এর মান, এজন্য ভিটি লিখছি, মানে টি এর ফাংশন। আর এটা হলো দিকটা, বেগটা কোন দিকে। আচ্ছা, রেজাউল আসছে বরগুনা থেকে। আব্দুল সালাম বলতেছে লেখা স্পষ্ট অস্পষ্ট, লেখা কি সবার অস্পষ্ট লাগতেছে? মাগুরা থেকে মন্দিরা ব্যানার্জি, আমাকে জাস্ট বলো এতক্ষণ পর্যন্ত যেগুলো বলছি সেগুলো সবাই বুঝছো কিনা, কারণ তোমাদের বুঝতে হবে জিনিসটা। বুঝলে আমরা এরপরে সরণের বিশ্লেষণে যাব। তো এই টপিকটার পরে যে বিশ্লেষণটা, সরণের বিশ্লেষণটা, সেটা আর একটু ইম্পর্টেন্ট। তো সবাই বলো যে এই জিনিসটা বুঝছো কিনা, সবাইকে এই জিনিসটা বুঝছো? আচ্ছা, আমিনুল বলছো ক্লিয়ার, সমস্যা নেই। মন্দিরের ক্লাসটা শেষে আমরা আপলোড দেওয়া হবে, তো সবাই একটু আবার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, ক্লাসটা শেয়ার করে আমাকে একটু জানাও। যারা যারা ক্লাসে আসে একটু ক্লাসটা শেয়ার করে দাও আর মেনশন করে দাও ফ্রেন্ডদেরকে। তো আমরা যখন লাস্টে এই সমস্যাগুলো সমাধান করবো তখন সবাই একসাথে সমাধান করলে আরো ভালো হবে। আচ্ছা, আরো একবার বলতেছো, ঠিক আছে। দেখো আমি এই বরাবর মারছি, এটা যেহেতু কি বলে ডিরেক্ট উলম্ব বরাবর মারি নেই, আনুভূমিক বরাবর মারি নেই, কি করছি উলম্বের সাথে একটা কোণ করে মারছি, আনুভূমিকের সাথে একটা কোণ করে মারছি। তো এটা কি আমরা করছি কি ইউটাকে দুইটা উপাংশে ভাগ করে নিছি। এটা টু ডাইমেনশনাল অ্যানালিসিস করা যায় তো, কিন্তু আমরা করলাম কি ওয়ান ডাইমেনশনাল অ্যানালিসিস করাটা অনেক সোজা, যেহেতু আমরা সূত্রগুলোও জানি ওয়ান ডাইমেনশনাল। এই বরাবর সূত্র আমরা জানি না, x ইকুয়াল টু কি ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, আর এই বরাবর কি ছিল h ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। কিন্তু এই বরাবর কি হয়েছে, বল মারার পরে এই বরাবর আর কোনো ত্বরণটা রয় নাই, কারণ আর কেউ ইফেক্ট দিচ্ছে না, বল প্রয়োগ করতেছে না। কিন্তু এই বরাবর মারার পরে কি ইফেক্ট আছে, পৃথিবী একটা নিচে বরাবর টানতেছে অভিকর্ষ ত্বরণ বরাবর। তো এই কারণে এই ঘটনাটা ঘটছে। তো আমরা এখান থেকে টি সময় পরে ভি এর মানটা বের করছি, জাস্ট সেম কাজ করছি, উপাংশে ভাঙছি।
উপাংশে ভাঙার পরে কি হয়েছে, আমরা ভি সাইন থিটার মানটা কি পাইছি, ভি সাইন থিটার মান ওই যে ইউ প্লাস এটি সূত্র থেকে আমরা পাইছি কি ইউ সাইন আলফা প্লাস মাইনাস জিটি, কারণ এখানে এ এর মান কি মানে ত্বরণের মান কি মাইনাস জি, জাস্ট সিম্পলি ওই সূত্রটা এই বরাবর বসাইছি, কিন্তু এই বরাবর যেহেতু ত্বরণ নেই তাই ইউ ভি ইজ ইকুয়াল টু ইউ, কিন্তু ইউ এর মানটা কি ইউ কস আলফা, তারপর এখান থেকে দিক বের করছি। আচ্ছা আসাদুজ্জামান নূর রকি আছো পাবনা থেকে, লাবিব আছো, আচ্ছা মাহি তুমি ক্লাসটা করো, সমস্যা নেই। এবার কি সবাই বুঝছো? আচ্ছা মন্দিরে বলছো বুঝছো, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো, ক্লাসটা শেয়ার করতে থাকো, আর আমাকে জানাও যে তোমরা বুঝতেছো নাকি, কমেন্টে একটু রেগুলার আমাকে জানানোর চেষ্টা করো, তাহলে আমার সুবিধা হবে। এটা যদি বুঝে থাকো তাহলে আমরা দেখো একটা জিনিস দেখো, এই বরাবর কোনো চেঞ্জ হচ্ছে না, এই বরাবর মানে এক্স অক্ষের কোনো ইফেক্ট কিন্তু উচ্চতায় নাই, এক্স অক্ষে তুমি কি বরাবর বলটা জোরে যাচ্ছে নাকি যাচ্ছে না সেটার ইফেক্ট কিন্তু এই এইচ কত হবে সেটাতে নাই। এইচ কি ব্রাসের সর্বোচ্চ উচ্চতা কত, তাই না? তার মানে যেহেতু এটাতে নাই, আরেকটা জিনিস দেখো, এই বলটা তুমি এই বরাবর উঠতে যে যদি টি সময় লাগে, এইটুকু যদি টি সময় হয়, টি সময় যদি বলটা উপরে উঠে তাহলে টি সময় যদি বলটা নিচেও নামবে। তো আমরা এই সূত্রগুলা একদম নরমাল উলম্ব উপাংশ মানে উলম্ব উপাংশে যে সূত্র ছিল, উলম্ব বরাবর যে আমরা সূত্রগুলো পড়ছিলাম, কি কি ছিল বলো তো একটু, উলম্ব বরাবর সূত্রটা একটা সূত্র ছিল মেবি, আমরা উলম্বের সূত্রগুলো প্রাস ইউজ করব, ঠিক আছে? এটা হলো উলম্ব আর এটা হলো প্রাস, কারণ দেখো আনুভূমিক বরাবর কোনো ইফেক্ট কিন্তু উচ্চতা কত হবে সেটা নির্ভর করে না। আচ্ছা সামজিদা কেন, আমি আবার বুঝাবো, সমস্যা নেই, আমি এই বরাবর এই জিনিসটা বললে আমি আবার জিনিসটা বুঝাবো, পুরো ক্লাসটা আমি অনেকবার বুঝাবো, কোনো টেনশন নেই, ক্লাসে জাস্ট থাকো এবং কমেন্ট করো সবাই। তো আমরা জাস্ট উলম্বের সূত্রগুলো আমরা নরমালি লিখি, উলম্বের একটা সূত্র ছিল ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gh, যদি আমি এই বরাবর মানি, যেহেতু সরণের বিপরীত দিকে ত্বরণ তাই আমরা মাইনাস 2gh h। তো এখন দেখো সর্বোচ্চ উচ্চতায় ভি এর মান কত হয়, শূন্য হয়, শেষ বেগ শূন্য, তো এটা যদি শূন্য হয় তাহলে কি পাই আমরা, ইউ স্কয়ার ইকুয়াল টু 2gh, তো এখান থেকে h এর মানটা কত আসে, h ইজ ইকুয়াল টু এইটা আসে। এখন দেখো এটা নির্ভর করে এইটা কি বলে, এই জিনিসটা কি বলে, এই এজটা কি বলছে, এটা বলতেছে জাস্ট তুমি যদি সর্বোচ্চ উচ্চতায় মারো, মানে উলম্ব বরাবর মারার সর্বোচ্চ কত উচ্চতা যাবে এইটা বলতেছিল এইচ। এই এইচ এ যে ইউটা আছে এটা কি শুধুমাত্র উলম্ব, কিন্তু আমাদের কাছে ইউ এর মান কত বলো তো, আমাদের কাছে উলম্ব বরাবর ইউ এর মান হলো ইউ সাইন আলফা, জাস্ট আমরা ইউ এর জায়গাটায় ইউ সাইন আলফা বসাই, ইউ সাইন আলফা 2g স্কয়ার, এই যে এই সূত্রটা পাচ্ছি, এইটা হলো প্রাসের কত উপরে উঠবে। তো আমরা এই একটা জিনিস পাইলাম, এই জিনিসটা সবাই তুলছো? এই জিনিসটা কি সবাই তুলছো? লেখাভাবে ক্লিয়ার আসার কথা, আমি দেখতে পাচ্ছি যতটুকু লেখাটা ক্লিয়ারই আসার কথা, মানে সমস্যা নেই, যদি ক্লাসটা আবার আপলোড দেওয়া হবে, গ্রুপে আপলোড দেওয়া হবে, তখন ভালো রেজুলেশনই আপলোড দেওয়া হবে। না আপাতত আমি মুখে বলতেছি জিনিসটা তাহলে বুঝার কথা। দেখো কি বলছি যে উলম্বের উপাংশ নিব, ঠিক আছে? আমরা প্রাসের কথা ভাববো না, আমরা জাস্ট ওয়াই অক্ষে আমরা উপরের দিকে একটা বল মারলাম, উলম্ব বরাবর কি হবে ভি স্কয়ার, মানে আমি জিজ্ঞেস করলাম বলটা একদম ঠিক উপর বরাবর মারছি, এটা কত উচ্চতা যাবে, এটার জন্য আমাদের কি সূত্র আছে, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gh, মাইনাস জি কেন, কারণ আমি ত্বরণের বিপরীত দিকে আমি সরণ হইছে। দেখুন সর্বোচ্চ উচ্চতা কি হয়, ভি এর মান শূন্য হয়, তাহলে এটা শূন্য, তাহলে ইউ স্কয়ার ইকুয়াল টু 2gh, তাহলে h এর মানটা আমরা এখান থেকে পাইলাম। এখন দেখো আমাদের ইউ এর মান কত বলো তো, আমাদের উলম্ব বরাবর আমরা কত বেগে যাচ্ছে, ইউ সাইন আলফা, যেহেতু আমি এই বরাবর তির্যক ভাবে মারছি,
তাই ইউ এর ইফেক্ট উলম্ব বরাবর আছে কতটুকু, ইউ sin আলফা পরিমাণ আছে। তো সেই মানটা জাস্ট বসাই দিলে আমরা এই প্রাসের উচ্চতা কত হবে, এই বলটা এই তির্যক বরাবর মারলে কত উচ্চতা যাবে সেই মানটা আমরা পাবো। আচ্ছা, না আব্দুল সালাম, এটা হলো প্রাসের না, এটা হলো উলম্বের উচ্চতা। মানে ঠিক জাস্ট উলম্ব বরাবর যদি মারো, তির্যক ভাবে না মারো, ঠিক উলম্ব ভাবে মারো, তাহলে হবে ইউ স্কয়ার বাই 2g। কিন্তু প্রাসের ক্ষেত্রে আমাদের ইউ এর মানটা কত, উলম্ব বরাবরের যে বেগটা সেটা কত, ইউ sin আলফা। আচ্ছা, তুলসো বলছো, আসফি আজাদ, মন্দিরা বলছো এবার পারবা, তাবাসসুম মার্শেদ বলছো পারবা, মন্দিরা ডান, তাকে গুচ্ছি ভাই, আমিনুল ভাই প্রাস অনেক ভালো পারি, তা তো জোস, তাহলে তো থাকো আরো দেখো, আমরা দেখি কতটুকু কি হয়। জানো তো নাইম বলছো বুঝছি, মন্দিরা বলছো লেট। আচ্ছা থাকো, সমস্যা নেই, লেট হলে সমস্যা নেই, সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। এইটুকু যদি তুলে থাকো তাহলে আমরা এবার বিশ্লেষণ করে যে উলম্ব দিয়ে আমরা বিশ্লেষণ করবো, ঠিক আছে? উলম্ব বরাবর যে আমরা জিনিসটা আছে সেই সূত্রটা তো আমরা সবাই জানি, অবশ্যই আমাদের এটা 9 10 এ করা অঙ্কগুলো দিয়ে আমরা জানি কি, আমি এই বরাবর যদি একটা বল মারি, বলটা উপরে উঠতে কত সময় লাগবে, তো আমরা এই সূত্রটা ইউজ করি -gt। দেখ এখন সর্বোচ্চ উচ্চতায় কি হয় বলো তো, সর্বোচ্চ উচ্চতায় আমি কি বলছি, শেষ বেগের মান কত হয়, 0 হয়। তাহলে আবার লিখি u = gt, এটাকে এই পাশে পাঠিয়ে দিলাম, u = gt। তাহলে t এর মান কত, t এর মান হবে u/g। দেখো একটা উলম্ব বরাবর একটা জিনিস মারলে এই জিনিসটা তো সবাই জানো যে উপরে উঠতে যে সময় লাগে ঠিক সেম টাইম লাগবে হলে নিচে পড়তে, মানে এই বরাবর উঠতে যদি t টাইম লাগে, উলম্ব বরাবর ঠিক উলম্ব বরাবর হলে এই বরাবর উঠতে যদি t টাইম লাগে, এই বরাবর নামতেও t টাইম লাগবে। তাহলে কি 2t, মানে সর্বোচ্চ কতক্ষণ রয়েছে এই জিনিসটা বাতাসে, কতক্ষণ রয়েছে যদি আমি হিসাব করি, তাহলে কি 2t হবে। 2t কে আমরা মনে করে বড় হাতে t লিখি, পর্যায়কাল লিখি, মানে কতক্ষণ রয়েছে এটা, তো এটা কি সিম্পলি u2 দিয়ে গুণ হবে। এইটুকু পর্যন্ত তো সবাই বুঝছো, কতক্ষণ এটা পরিভ্রমণ করছে বাতাসে, সেটা হলো t সমান হবে কি 2u/g। t এর মানটা বের করছে, কিন্তু উপরে উঠতে যে সময় লাগে নিচে পড়তেও ঠিক সেম সময় লাগে। হ্যাঁ আমরা ম্যাথ করাবো মন্দিরা। আচ্ছা, তো এটাকে আমরা জাস্ট দেখো, এখন উলম্ব বরাবর আমাদের ইউ এর মানটা কত বলছিলাম, ইউ sin আলফা, জাস্ট বসাই দিই। এটাই হলো আমাদের প্রাসের বলটা, যদি আমি মনে করি বল বা যা মারি, যে যতক্ষণ সময় সেটা বাতাসে থাকবে সেই সময়টা হলো এটা। এটুকু কি সবাই তুলছো? এইটুকু সবাই তুলছো কিনা আমাকে জানো। তোমরা যারা যারা আসো একটু আমাকে কমেন্টে জানাও তো কারা কারা আসছো। তাবাসসুম মার্শেদ আসো, আর যারা যারা আসো আমাকে একটু কমেন্টে জানাও। আমিনুল আসো, আসফি আসো, আর যারা যারা আসো সবাই একটু কমেন্টে জানাও। মন্দির আসো, সবাই একটু জানাও তো। সঞ্জিদা খানম আসো, যারা আছে একটু কমেন্টে জানাও, আর আমাকে একটু জানাও যে জিনিসটা বুঝতেছো নাকি, আমি যা যা বলতেছি তা কি বুঝতেছো কিনা। তানজিম আহমেদ শাকিল বলছো ডান, আসফি তুলছো, তোমরা যদি বুঝে থাকো। সায়েম শাহাদাত বলছো তুলছো। আচ্ছা, ছবিটা অনেক হিজিবিজি হয়ে গেছে, আমরা একটু বোর্ডটা ক্লিন করি। যারা আসো সবাই একটু জানাও। আব্দুল সালাম আসো, আসফি আজাদ আসো, লাবিব মাহমুদ আসো, আসাদুজ্জামান নূর রকি আসো, রওনক হাসান আসো, আমিনুল
আচ্ছা আচ্ছা, তো আমরা এবার একটু যেটা করবো সেটাকে বলা হয় সরণ বিশ্লেষণ। আচ্ছা, তো সরণ কি? তো নরমাল যদি এটা প্লাস হয় আমাদের, ঠিক আছে, তো মনে করো আমি জিজ্ঞেস করলাম যে টি সময় পর আমি এই পয়েন্টে আছি, আমি জাস্ট নরমালি জিজ্ঞেস করলাম যে, বললাম যে টি সময় পর আমি এই পয়েন্টটাতে আছি, তো আমার সরণটা কি? জাস্ট এইটা হবে না সরণ? এটাই তো আমার সরণ, এইটা তো দূরত্ব। এই যে বৃত্তাকার যে পথটা সেটা কি দূরত্ব না? সরণটা কি? জাস্ট এই সরল লেখাটা। তো এই সরলটাকে যদি আমরা মনে করো x, আমরা ধরো এটার নাম দিলাম a, ঠিক আছে, এটার নাম যদি a দিই, তা আমরা কি এই জিনিসটাকে আবার উপাংশে ভাঙতে পারি না? এই বরাবর উপাংশ নিলাম y উপাংশ, আর এই বরাবর নিলাম x উপাংশ। তো এখন আমাকে যদি জিজ্ঞেস করে আমার সরণ কত ছিল, t সময় পর আমার সরণটা কত ছিল, t সময় পর আমার সরণটা যদি কত জিজ্ঞেস করে, তাহলে আমরা চলো বের করি কত আসে। আদিবেগ u, কোণ ছিল আলফা, এই বরাবর হলো u sin আলফা, আর এই বরাবর কি u cos আলফা, আর আমার a এর মান ছিল, মানে ত্বরণের মান ছিল আনুভূমিক বরাবর -g, আর উল্লম্ব বরাবর মানে আনুভূমিক বরাবর হলো 0, আনুভূমিক বরাবর 0, আর উল্লম্ব বরাবর হলো -g, ঠিক আছে। তো এখন আমরা এটা সরণটা বের করতে পারি কিভাবে? সরণটা জাস্ট নরমাল পিথাগোরাসের সূত্রে গেলে আমরা সরণটা বের করতে পারি কি, x² + y²। এখন দেখো x এর মানটা কত হবে? আমি বলছিলাম যেহেতু আনুভূমিক বরাবর, আনুভূমিক বরাবর যেহেতু কোনো ত্বরণ নেই, আমরা নরমাল সূত্র কি জানি দেখো তো, সরণের বিশ্লেষণের জন্য আমরা নরমাল এই সূত্রটাই ব্যবহার করব, s = ut + ½ at², ঠিক আছে। এই সূত্রটা দিয়ে আমরা এই জিনিসটা বের করব। এখন দেখো u এর মান কত, দেখো তো u এর মান হলো u cos আলফা আর t, এটা হলো 1 নম্বর ইকুয়েশন। এবার আমরা y অক্ষের দিকে যাই, y অক্ষের ক্ষেত্রে u এর মান কত, u sin আলফা t, এর মানটা কি -g, তো -g t², এটা 2 নম্বর। তো নরমালি জাস্ট এর মানটা আমরা দুটোর স্কয়ার করলে আমরা বের করে ফেলতে পারি। কিন্তু এখন মনে করো আমি জিজ্ঞেস করলাম যে সময় দেয়া নাই, ঠিক আছে, x অক্ষে মনে করো আমি জাস্ট বললাম যে আমি আনুভূমিক বরাবর x দূরত্ব অতিক্রম করছি, তাহলে আমার উচ্চতাটা কত, সময় যদি আমাকে না বলা থাকে, তো সেটা আমরা কিভাবে বের করতে পারি? তো আমরা 1 নম্বর ইকুয়েশনটা নিই, 1 নম্বর ইকুয়েশনে t এর মানটা বের করি, u cos আলফা, তো এটা মনে করো 3 নম্বর। এবার 3 নম্বরের মানটা আমরা 2 নম্বরে দিই, 3 নম্বরের জিনিসটা 2 নম্বরে দিলে কত আসে, কিভাবে আসে দেখি। 3 নম্বরটা জাস্ট 2 নম্বরে বসাইলে আসে u sin আলফা, t এর মানটা হলো x বাই u cos আলফা। আচ্ছা, এবার আসে হলো হাফ g এরটা, ঠিক আছে, x এর জায়গায়। এই জিনিসটা শেষে আমরা একটা অঙ্ক করব, এডমিশন রিলেটেড একটা অঙ্ক করব এই টপিকটা শেষে। তো u cos আলফা এই পুরোটার হোল স্কয়ার, যেহেতু t², এই u বাদ, আর এই দুইটা মিলে হয় tan থিটা, মানে tan আলফা। আচ্ছা, আর তো কিছু নেই, ঠিক আছে। তাহলে আমরা এই বরাবর লিখতে পারি কি, x tan আলফা মাইনাস হাফ g x² বাই u² cos² আলফা। এই ইকুয়েশনটা দিলাম আমরা 4 নম্বর ইকুয়েশন। আচ্ছা, সবাই একটু তুলছো কিনা আমাকে জানো। সবাইকে একটু তুলছো? আচ্ছা, তাওয়াসুম মার্শিয়া তুলছো, সঞ্জিতা খানম তুলছো। আমি যা যা বলছি তা কি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে আমাকে একটু জানাও তো। যা যা বলতেছি সব কি, মানে এই পর্যন্ত যা যা বুঝেছি বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে একটু বলো তো। আসফিয়া যে তুলছো, মঞ্জিরা বলছো ইয়েস। সবাই কি বুঝতেছো আমি যা যা বলতেছি?
এটা আমরা কি বের করলাম, এটা বের করলাম যদি আমাকে যদি দূরত্বটা বলে যে তোমার x দূরত্বে তোমার উচ্চতা কত ছিল এই প্রাসের এই মুভমেন্টের প্রাসের এই গতিপথটায়, তাহলে তুমি জাস্ট এইটার মাধ্যমে বের করতে পারবা। সূত্রগুলো মুখস্থ না থাকলে সূত্রগুলো কিভাবে আসতেছে সেটা মনে রাখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ মনে করো আমি তোমাকে জাস্ট বলি যে মানুষের ব্রেন যদি থাকে, এটা মনে করো যদি মানুষের ব্রেন হয়, মানুষের ব্রেনের র্যাম মাত্র এই মনে করো 7টা বক্স। এই 7টা বক্সের মধ্যে তোমার র্যাম, ঠিক আছে? এবং তুমি যদি ভাইবা দেখো, তুমি যে কোনো জিনিস যখন মনে রাখো তুমি জাস্ট এইটার মধ্যেই মনে রাখার চেষ্টা করো। তোমার র্যামটা মাত্র এই 7টা বক্স। মনে করো যে কোনো ফোন নম্বর তুমি যদি মনে রাখো, তুমি কি করো, মনে করো নম্বরটাকে 3-4টা ভাগ করে নাও। তো তুমি যদি মনে করো সূত্র জাস্ট মনে রাখো, তখন তোমাকে পুরো র্যামটা ইউজ করতে হচ্ছে। কিন্তু তুমি যদি সূত্রের পিছনে ঘটনাটা মনে রাখো, ঘটনা মনে রাখার জন্য কিন্তু জাস্ট একটা বক্সই চলে যাচ্ছে। কিন্তু তুমি যে সূত্র মনে রাখো, এক একটা সূত্রের জন্য এক একটা বক্সের, আর যেটা মনে করো তোমার পরীক্ষা হলে কোনোভাবে সম্ভব না। আর ম্যাথ পারলে হবে কিনা, ম্যাথ কিন্তু ফিজিক্সের কোনো অংশই না। ফিজিক্সে কিন্তু ম্যাথ মনে করো যদি ঠিকও হয়, এই মনে করো আমি যে অঙ্কটা বলতেছি অথবা নিউটনের যে তুমি সূত্রটা দেখতেছো, নিউটনের কি ছিল মহাকর্ষ সূত্রটা কি ছিল? নিউটনের মহাকর্ষ সূত্র ছিল F=g m1m2/r²। এখন তুমি যদি দেখো এই ম্যাথ কিন্তু এটা দিয়ে অনেক 99% ম্যাথ করতে পারে, কিন্তু এটা কিন্তু কনসেপ্টটা ভুল ছিল। কনসেপ্টটা ভুল থাকার পর আমাদের 99% হিসাব কিন্তু আমরা ওটাতে করতে পারি। কিন্তু কনসেপ্ট যদি ভুল থাকে পরবর্তীতে গিয়ে ওইটা অনেক বেশি সমস্যার সমাধান হবে। এখন মনে করো তুমি যে নিউটনের সূত্র ব্যবহার করে তোমার মোবাইলে যে জিপিআরএস আছে, ওইটাতে তোমার যে লোকেশনটা বের হয়, এখন তুমি যদি নর্মাল নিউটনের সূত্রে যদি তোমার লোকেশন বের করতে, তোমার ইরোর আসতো কমপক্ষে 10 কিলোমিটার। 10 কিলোমিটার ইরোর মানে তো বুঝতেই পারছো, তুমি এক জায়গায় আছো তার 10 কিলোমিটার দূরে তোমার যদি লোকেশন দেখায়, তাহলে তো আর কোনো তোমার কাজে লাগতেছে না, জিপিআরএস তাহলে কোনো কাজেরই না। তো জিপিআরএস বা অন্যান্য এই সমস্ত একদম নিখুঁত হিসাবের ক্ষেত্রে তোমার কনসেপ্টটা নিখুঁত হইতে হবে। আর কনসেপ্ট নিখুঁত কখন? মনে করো স্পেশাল রিলেটিভিটিতে তুমি কিন্তু জিপিআরএস তুমি ব্যবহার করতেছো, সেটা কিন্তু নর্মাল স্পেশাল রিলেটিভিটিতে আসতেছে। তো ফিজিক্সের কাজ কখনোই শুধু ম্যাথ না। অথবা আমি যে ইকুয়েশন লিখছি, এই ইকুয়েশনও কোনো ফিজিক্সের না। ফিজিক্সের আগে কনসেপ্টটা মেইন। কনসেপ্টটা কি? এই বরাবর মারছো, কিচ্ছু না, তুমি জাস্ট সিম্পলি এই দুইটাকে উপাংশে ভাগ করে, এই বরাবর উলম্ব একটা উপাংশে ইফেক্ট আছে, আনুভূমিক বরাবর একটা ইফেক্ট আছে। যদি এই ইকুয়েশন তোমার একটা মনে রাখা লাগবে না, তুমি জাস্ট এই ছবিটা মনে রাখো, ছবি মনে রাখো, তাহলে তোমার বাকি ঘটনা এমনি মনে থাকবে। এটা জাস্ট একটা ঘটনা। আমি জাস্ট এই ঘটনাটাকে প্রকাশের জন্য আমি জাস্ট ম্যাথের সহায়তা নিছি। ম্যাথ ছাড়াও আমি তোমাকে এই জিনিসটা বুঝাইতে পারতাম। এবং প্রকৃতিতে কিন্তু এইটাই ঘটতেছে, জাস্ট হালকা ইরোর আছে। মনে করো ইরোর জিনিসটা আমাদের যে চ্যাপ্টার ছিল, প্রথম চ্যাপ্টারটা কেউ হয়তো পড়ানো ফিজিক্স ফার্স্ট পেপারে, মানে সেটাতে ত্রুটি এই সমস্ত নিয়ে ছিল। মনে করো ওই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি দেখো, তুমি মনে করো এই বরাবর কোণে একটা ভুল করলা, তো এখানে তুমি কি কোণে ভুল করতে পারো? মনে করো তুমি 46 ডিগ্রির জায়গায় 48 ডিগ্রিতে মারলা। তুমি মনে করো 46 ডিগ্রির জায়গায় তোমার মারার কথা ছিল 46 ডিগ্রি, তুমি মারলা 48 ডিগ্রি। এই জায়গায় ইরোরটা তোমার আসতেছে কত? প্রায় 2 থেকে 4% ইরোর আসতেছে, মোটামুটি 2 থেকে 3%-এর মতো ইরোর আসতেছে। আবার ঠিক সেম এই জায়গায় সেই ভুলটা করো, কোণে তুমি একটু ভুল করো, মনে করো কোণে কত 46 আর 85 ধরলা, তাও তোমার ইরোর আসতেছে কত? ইরোর আসবে খুবই কম, 0.03 অথবা 0.04% ইরোর, যেটা নগণ্য ইরোরের মধ্যে পড়ে। তাহলে কি ইরোরের কনসেপ্টও কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ। আমাদের কিন্তু ওই চ্যাপ্টারটা মোটামুটি কারো ধরাই হয় না। কিন্তু তুমি যখন প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে যাবা, ফিজিক্স কখনোই এই ম্যাথ না, এই ম্যাথ কখনোই ফিজিক্সে প্রকাশ করে না, কিন্তু ফিজিক্স কি প্র্যাকটিক্যাল ঘটনা, নেচারে যা হচ্ছে, তখন তোমার ইরোরের কনসেপ্ট থাকা খুবই গুরুত্বপূর্ণ। অনেক কিছু বললাম। দেখো সবাই এটুকু তুলছো? সবাইকে একটু তুলছো? এটা জানো তো ফিজিক্স কখনোই কিন্তু এই ম্যাথ না, এই ইকুয়েশন বস্তুবর্তী ইকুয়েশন দিয়ে কখনোই ফিজিক্স হয় না। ফিজিক্স আসলে একটা ঘটনা, প্রকৃতির ঘটনা। সবাই এইটুকু তুলছো কিনা তাহলে বলো, তাহলে আমি এটাতে একটা ম্যাথে যাব। সঞ্জিতা বলছো যে হ্যাঁ, আচ্ছা। মন্দিরা বলছো ফার্স্ট চ্যাপ্টার পড়ছো, তাবসুম রাশিদ বলছো জি। আচ্ছা, তো আমরা একটা ম্যাথ করি।
এই সবগুলা ইকুয়েশন মনে করো মনে থাকুক আর না থাকুক, ইকুয়েশনগুলো কিভাবে আসছে কেন আসছে সেইটা জাস্ট মনে রাখো, তাইলেই হবে, আর কিছু মনে রাখা লাগবে না। ঘটনা আকারে মনে রাখো তাইলেই হবে, কারণ এক একটা চ্যাপ্টারে ভরা ভরা সূত্র। আচ্ছা, তা আমাদের কি ছিল সমস্যাটা? মনে করো মিশন ইম্পসিবল মুভিটা তো সবাই দেখছো, তো এখানে কি হয় যে যখন নায়ক লাফ মারে ও কিন্তু ব্যথা পায় পায়, তো মনে করো আমরা নর্মাল স্ট্যান্ডম্যান দিয়ে সেই জিনিসটা ভাবি, এটা কিন্তু বইটার অঙ্ক, ঠিক আছে? তো কি ছিল, এই দুইটা বিল্ডিং আছে, বিল্ডিং দুইটার মধ্যে উচ্চতার ব্যবধান কত? উচ্চতার ব্যবধান ছিল 4.8 মিটার, আর বিল্ডিং দুইটার মধ্যে দূরত্ব কত ছিল? 6.2 মিটার মেবি, হ্যাঁ 6.2 মিটার ছিল। আর এই মনে করো তুমি নাইলে স্টারম্যান, সে কত বেগে আসতেছে? 4.5 মিটার পার সেকেন্ড বেগে। তো মনে করো তার তো ফিজিক্স সম্পর্কে তেমন নলেজ নাই, সে তোমাকে জিজ্ঞেস করলো যে আমার কি লাফ মারাটা সেফ হবে নাকি হবে না, ঠিক আছে? তো এখন আমাদের প্রশ্নটা হলো এটা কি লাফ দেওয়াটা ঠিক হবে নাকি হবে না? তো আমরা আগের পৃষ্ঠায় একটা সূত্র দেখছি, সূত্রটা কেমন ছিল? যে আমরা এক্স অক্ষে মানে এক্স অক্ষ বরাবর যে আমি যদি এক্স দূরত্ব অতিক্রম করি তাহলে আমার উচ্চতাটা কত হবে? প্রাসের গতিপথে আমার কি বলে এক্স এক্স দূরত্ব বরাবর যদি আমি যাই, এক্স দূরত্ব যাই, তাহলে আমার উচ্চতা কত হবে, মানে ওয়াই এর মানটা কত হবে? এই সূত্রটা তো আমরা দেখছি তাই না? কি ছিল? এক্স টেন আলফা মাইনাস, সূত্র মনে থাকে না, আচ্ছা 2gx² বাই u² বাই cos² আলফা। আচ্ছা আচ্ছা নোট রকি বলছো অঙ্কটা পারো, তাহলে আমাদের তুমি বলো লাভ দেওয়াটা সেফ হবে নাকি হবে না, ততক্ষণ আমি যারা যারা পারে না তাদেরকে দেখাই দিই, সমস্যা নেই, আমরা এরপর আরো জটিল অঙ্কে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? জাস্ট এইটুকু দেখো, আস্তে আস্তে আমরা এখন গাণিতিক সমস্যার দিকে যাবো। দেখো এইটুকু দিয়ে আমরা এখন বের করি। দেখো এখন কি হয়েছে, লোকটা এই বরাবর লাভ মারতেছে, তাহলে কি এই বরাবর যদি লাভ মারে তাহলে তার এই বরাবর যেহেতু লাভ মারতেছে তাহলে কি তার কোনটা কত? দেখো তো আনুভূমিক বরাবর কিন্তু সে লাভ মারতেছে, আনুভূমিক বরাবর লাভ দিয়ে তার এরকম পথ হচ্ছে, পথটা কেমন হচ্ছে আমি দেখি। মনে করো এইটা সেই বাড়ি আর এটা মনে করি সেই নিশ্চয় বাড়িটা, তো এই বরাবর সে যখন লাভ মারতেছে তখন এই যে এরকম প্রাসের একটা গতি হচ্ছে, কিন্তু আমি কত ডিগ্রি কোণে বলটা ছুঁড়ে মারছি এবার? আমি কিন্তু বলটা ছুঁড়ে মারছি আলফা সমান সমান কিন্তু 0 ডিগ্রি। দেখো আলফা সমান সমান 0 ডিগ্রি, এতক্ষণ আমরা এই বরাবর মারতেছিলাম কিন্তু আমি এবার এই বরাবরই মারছি, কিন্তু লোকটা যেহেতু নিচের দিকে পড়তেছে এই বরাবর একটা প্রাসের মতো গতিপথ করে পড়ছে, কিন্তু আলফা সমান সমান 0। তো আমরা এখানে আলফা সমান সমান 0 এর মানটা বসে দেখি কি হয়। এটাতে 0 বসাইলে 0, এটাতে 0 বসাইলে 1, যেহেতু cos আলফা সমান সমান cos 0 সমান সমান 1, তাহলে কত আসে? gx² বাই 2u² আছে, ঠিক আছে? তো পরের লাইনে আমরা যাই, যেহেতু আমাদের x² টা বের করা লাগবে, আমরা x এর মান জানি কত? 6.2, তো এর থেকে যদি ছোট হয় তাহলে তো লাভ দেব না, এর থেকে বড় হলে অবশ্যই লাভ দেব। x² সমান সমান কি আসে? 2u² বাই y বাই g। সিম্পলি জাস্ট মানগুলা যদি বসাও, x এর মানটা কত আসছে সবাই একটু বলো তো? থিটা সমান সমান 0 ডিগ্রি, কারণ তুমি কি আনুভূমিক বরাবর কিন্তু লাভটা দিছো, তুমি কিন্তু এইভাবে লাভ দাওনি, তুমি জাস্ট সিম্পলি এইভাবে লাভ দিছো, কিন্তু তুমি নিচে পড়তেছো, যেহেতু তুমি এই যে দেখো তুমি লাভ দিছো 0 ডিগ্রি কোণ করে, তাহলে তুমি কিন্তু তারপরে এইভাবে পড়তেছো, কিন্তু তোমার কোণটা কত? কোণ থিটাটা হলো 0 ডিগ্রি। এটা সবাই জানো তো x এর মানটা কত আসে? x এর মানটা কত আসে সবাই একটু বের করে দিতে পারবা? দেখো আমাদের 2u এর মান কত ছিল? 4.5, u এর মান ছিল 4.5 এটা স্কয়ার, আর y এর মান কত ছিল? 4.8, আর g এর মান তো 9.8।
আচ্ছা একটা জিনিস বলছো সাদমান প্রিয় বলছো যে মাইনাস কি লাগবে নাকি লাগবে না। আচ্ছা দেখো, তো প্রথমে আমরা মাইনাসটা কেন ব্যবহার করতেছিলাম বলো তো? প্রথমে আমাদের দিকটা কোন দিকে যাচ্ছিল? সরণের দিকটা আমাদের, যেটা সরণ, আমি বলটা যখন মারতেছিলাম সরণের দিকটা ত্বরণের ঠিক বিপরীতে হচ্ছিল। এই কারণে আমাদের জি আর এস এর মানটা যেহেতু দিক যেহেতু বিপরীত, তখন আমরা এ সমান সমান মাইনাস জি ধরতেছিলাম। কিন্তু এখন দেখো, এখন সরণের দিকটা এইদিকে, ত্বরণের মানও এইদিকে, তাহলে এখন কি হবে? এটা প্লাস হবে। আচ্ছা সাদমান ঠিক বলছো, সাদমান প্রিয়। আচ্ছা আসফি আজাদ বলছো 4.5, হ্যাঁ 4.5ই আসবে। তো এখন দেখো তোমার দুইটা বিল্ডিং এর মধ্যে দূরত্ব হলো 6.2, আর তুমি যদি লাভ দাও তাহলে তুমি পড়বা 4.5 ধরে, তাহলে কি হবে? তুমি জাস্ট পড়ে যাবা। তাহলে লাভ দেওয়াটা উচিত হবে না? লাভ দেওয়া যাবে না। সবাই এইটুকু বুঝছো? আমিনুল বলছো 4.5, যারা যারা 4.45 বলতেছো তাদের সবাইটা ঠিক হচ্ছে। তার মানে লাভ দেওয়াটা উচিত হবে না। সবাই যদি এটুকু তুলে থাকো আমি তাহলে বুঝবো। আচ্ছা মন্দিরা বলতেছো 4.45। আচ্ছা তাহলে আমি এই জিনিসটা মুছলাম। আচ্ছা আমি এবার একটা সমস্যা দিছিলাম, ওই যে ঢিলটা কি বলে লাগবে নাকি লাগবে না। মেবি আমি ওইটার ভিডিওটা গ্রুপে দিছিলাম। তো এখন আমরা ওইটার ব্যাখ্যাটা দেখি, কি কারণে বলে লাগবে। ঢিলটা বলে লাগবে, কি কারণে লাগবে আমরা সেটাই দেখি, চলো। তো ঘটনাটা কি ছিল? এই বরাবর তুমি একটা ঢিল নিছো নাহলে গুলি নিছো, তুমি তাক করছো একদম ফল বরাবর, ঠিক আছে? এখন ঘটনাটা মনে করো, আচ্ছা ফল বরাবর, এখন ঘটনাটা কি ঘটতে পারে? তুমি যদি এই বরাবর ঢিলটা মারতা, আচ্ছা আমরা গাছটা সরাই দিই, ধরো এটা সেই ফল, গাছটা আমরা সরাই দিই হিসাবের সুবিধার্থে, ধরো এটা সেই ফল। এখন বলো তো এই জিনিসটা কি বরাবর যাবে? এই ঢিলটার গতিপথটা কেমন হবে? ঢিলটার গতিপথটা অবশ্যই এরকম হবে, যেহেতু প্রাস আছে, জিএ আছে, যেহেতু অভিকর্ষ ত্বরণ আছে, ঢিলটার গতিপথটা অবশ্যই প্রাসের মতো হবে, ঠিক আছে? ধরলাম এরকম হবে, এরকম হবে, এই বরাবর যাবে। ঢিলটার গতিপথ এরকম। অবশ্যই যদি গুলিটা বেশি স্লো যায় তাহলে তো এই বরাবর যাবে, তাহলে আমাদের হিসাবের দরকার ছিল না। কিন্তু ধরলাম যে হিসাবের মধ্যেই আছে এবং গুলিটা এই বরাবর যাবে, আমি যদি এই বরাবর মারিও এই বরাবর যাবে, ঠিক আছে? তো এই জিনিসটা এই বরাবর কেন যাচ্ছে? এখানে জি আছে, এই গতিপথটার কারণ কি? একমাত্র জি। যদি জি না থাকতো তাহলে কি হইতো? এই গতিপথটা ঠিক হইতো। আমি যে বল বরাবর মারছি এটা ঠিক ওই বল বরাবরে যেত, যদি আমার গতিপথটা ঠিক থাকতো। মনে করো যদি জি না থাকতো, জি যদি না থাকতো তাহলে আমার বলটা ঠিক আমার ফলে নিক্ষেপ লাগতো। কিন্তু এখন মনে করি জি আছে, জি এর কারণে কি হবে? একটু একটু করে উঠবে, কিন্তু কি হবে? জি এর কারণে বেগটা মানে উলম্ব বরাবর যে বেগটা সেটা আস্তে আস্তে কমবে, ইউ সাইন আলফাটার মান আস্তে আস্তে কমে কমে জিরোতে আসবে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? এইটা হচ্ছে জি এর কারণে আমাদের এই গতিপথটা হচ্ছে, জি যেহেতু নাই, এখানে জি নাই, এখানে জি নাই, তাই এই জিনিসটা এরকম হচ্ছে। এখন আমরা কি কোনোভাবে এই দুইটা পথের মধ্যে ডিফারেন্স বের করতে পারি? ধরলাম t1 সময়, t1 সময় পরে এই দুইটা পথ, ঠিক আছে? এইটা হলো পথ নম্বর 1, আমরা দুইটা পথের নাম দিই। ধরো এই যে এই পথটা, এইটার নাম দিলাম আমরা 1, আর এই পথটার নাম দিলাম আমরা 2। তো এই দুইটা পথের নাম দিলাম। তো 1 নম্বর পথের বৈশিষ্ট্য কি? 1 নম্বর পথ হলো মনে করে এমন কোনো জায়গা যেখানে জি নাই, অবশ্যই এমন কোনো জায়গা নেই, কিন্তু ধরলাম আমরা এমন কোনো পথ জায়গা যেখানে কোনো জি নাই। আর 2 নম্বর পথের বৈশিষ্ট্য কি? জি আছে। দেখো তোমরা সিম্পলি এটা দেখি বুঝতে পারছো, জি না থাকলে অবশ্যই এটা সারা জীবন এই বরাবর যাইতো, যেহেতু ওই যে নিউটনের ফার্স্ট ল, বাহ্যিক কোনো বল প্রয়োগ না হলে গতিপথ যেমন তেমনই থাকবে এবং গতির মানও সমান থাকবে। কিন্তু যেহেতু জি আছে, ফোর্স আছে, তাহলে কি হবে? এক বরাবর উঠবে, উঠে আবার নেমে যাবে। তো এখন দেখো আমরা নরমাল উচ্চতার সূত্র দেখছি না? উচ্চতার সূত্র কি ছিল?
h ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। এখানে আমি মাইনাস লিখতেছি কারণ হলো h এর দিকটা g এর দিকের বিপরীত। দেখো আমি h যাচ্ছে এই বরাবর আর g হচ্ছে নিচের দিকে, তাই আমি এখানে মাইনাস দিছি। আচ্ছা এবার দেখো এটা হলো 2 নম্বর গতিপথের জন্য। আমি যদি লিখি এইটা হলো 2 নম্বরের জন্য, এটা হলো 2 নম্বরের জন্য। এবার দেখো 1 নম্বরে কিন্তু জি নাই, তাহলে কি জি এর মান 0। এবার যদি আমি 1 নম্বরটা লিখি, এটা হলো 2 নম্বর, এটা হলো 1 নম্বর। 1 নম্বরে যেহেতু জি এর মান 0, তাহলে কি জাস্ট সিম্পলি ইউ। এবার আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে t1 সময় পরে দুইজনের গতিপথের মধ্যে পার্থক্য কত, ডিসটেন্স কত। এই ডিসটেন্সের নাম দিলাম আমি a। হ্যাঁ, তো আমি যদি জিজ্ঞেস করি t1 সময় পরে জি না থাকা অবস্থায় গতিপথটার উচ্চতা কত, জি থাকা অবস্থায় গতিপথটার উচ্চতা কত, তো সেটা তুমি কিভাবে বের করতে পারবে? এই দুটো সমাধান করে তুমি ইজিলি বের করতে পারবে না? দেখো তো h1 আর h2 থেকে তুমি ইজিলি বের করতে পারবে না t1 সময় পরে কত উচ্চতা ছিল। t1 সময় পরে আমি জাস্ট পরের কেসটা আমরা যাচ্ছি, t1 সময় পরে কত উচ্চতা ছিল জি না থাকাটা। কি করতে হবে, জাস্ট এটা থেকে এটা মাইনাস করে দিতে হবে, মাইনাস করলে এই অংশটা বাদ চলে যায়। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, এর মান কত আসে, এর মান আসে জাস্ট হাফ জিটি স্কয়ার, হাফ জিটি ওয়ান স্কয়ার। ঠিক আছে, হাফ জিটি ওয়ান স্কয়ার। এর মানটা কত আসবে, এই দুইটা পথের মাঝে পার্থক্য কত, এই দুইটা পথের মাঝে পার্থক্য হলো যদি a হয়, এর মান হলো হাফ জিটি স্কয়ার। আচ্ছা আসাদুজ্জামান নূর, না ভাই আমি বাংলাতেই লিখি। আচ্ছা এইটুকু পর্যন্ত কি সবাই বুঝছো? আমাকে একটু জানাও তো। এইটুকু পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু জানো। এই দুইটা গতিপথের মাঝে যে ব্যবধান, ডিসটেন্সটা t1 সময় পরে, সেই ডিসটেন্সটা হয় হাফ gt1 স্কয়ার। এইটুকু কি বুঝছো? আচ্ছা এটুকু ক্লিয়ার। তো এখন সিম্পলি আমরা মনে করো t2 এর কেসে যাই। ধরলাম যে এই ঘটনাটা, যে এই সময় t2 হচ্ছে, t2 সময় সময় তাহলে যদি আমার ডিসটেন্স হয় a প্রাইম, ঠিক আছে, a প্রাইম ধরলাম যে এই এই জায়গায় ডিসটেন্স, তাহলে সেম হবে, সূত্র তো জাস্ট একই থাকবে। তাহলে কি হবে, a হাফ g t2 স্কয়ার। এটা হলো t2 সময় পরে, এইটা হবে ডিসটেন্স। এইটুকু জাস্ট দেখো, ঠিক আছে। এইটা হলো এখন আমার t2 সময় পরে a প্রাইম যদি হয় দুইটা পথের মাঝে ডিসটেন্স, এই 1 নম্বর পথ আর এই 2 নম্বর পথের মাঝে যদি ডিসটেন্স হয় এইটা, তাহলে দেখো এখন আমি এই ঘটনাটা সব ভুলে যাই। এখন মনে করো আমি কি বলছিলাম যে ঢিলটা যেই মুহূর্তে মারছে ফলটা ঠিক সেই মুহূর্তে পড়ছে, ঠিক সেই মুহূর্তে পড়ছে, এবং ফলের কিন্তু কোনো আদিবেগ ছিল না। তা আমরা এমনি নরমাল সূত্র কি জানি, h ইকুয়াল টু যদি সরণের দিক ত্বরণের দিকে হয় ut প্লাস হাফ gt স্কয়ার। এইটুকু তো সবাই জানি, তাই না? এখন দেখো আদিবেগ যদি শূন্য থাকে, আদিবেগ শূন্য, তাহলে h এর মান কত, হাফ gt স্কয়ার। এবার দেখো তো t2 সময় ধরে যদি এটা পড়ে, যেহেতু দেখো এটা এখান থেকে আসছে t2 সময়, এটাও পড়ছে t2 সময় ধরে, তাহলে আমি এটা লিখতে পারি না? আর দেখো তো এখানে h সমান সমান a প্রাইম নাকি, এই সমান সমান যদি a প্রাইম হয় তাহলে কি অবশ্যই ঢিলটা বলে লাগবে, কারণ এই বরাবর যাবে এবং বলটাও ঠিক এই বরাবর নামবে। এখানে আর কোনো ধরনের কিছুই হয় না। এটা কি সবাই বুঝছো? এই ঘটনাটা সবাই বুঝছো কিনা আমাকে সেটা বলো, যে কি কি কারণে আমি ঢিলটা যে যখনই মারছি ফলটা সেই মুহূর্তে পড়ার কারণেও, মানে ফলটা সেই মুহূর্তে পড়ছে, তাও আমার ঢিলটা ঠিক ফলে লাগছে। আচ্ছা আসপি বলছো বুঝছি, তাবাসসুম বলছো বুঝছি, সঞ্জিতা বলছো আবার বুঝাইতে, আসপি বলছো জি। আচ্ছা যদি আমি এখন আবার একবার বুঝাই, জাস্ট দেখো নরমাল ঘটনাটা দেখো, এই বরাবর মারছি,
এইটা হলো 1 নম্বর পদটা কি হইছে, এটাতে কোনো জি নাই, জি না থাকলে এটা এই বরাবর সারা জীবন চলে যেত, নিউটনের ফার্স্ট ল। কিন্তু জি আছে, বাহ্যিক বল আছে, তাই কি হইছে, এক বরাবর উঠতে উঠতে বেগটা শেষ হয়ে গেছে উল্লম্ব বরাবর, তখন কি হইছে, আবার নিচের দিকে নামা শুরু করছে, নিচের দিকে নামছে। এখন আমরা এই দুইটা পথের মাঝে যখন পার্থক্য বের করছি, তখন আমি দেখছি যে পার্থক্যটা আসে হাফ জিটি স্কয়ার। আবার দেখো, একটা নরমাল বস্তু যদি আদিবেগ শূন্য অবস্থায় পড়ে তখন কি হয়, হাফ জিটি স্কয়ার। তখন আমি দুইটার মাঝে যখন কি বলে পার্থক্য বের করছি, তখন দেখছি যে আসলে দুটো সমান হয়। আচ্ছা আচ্ছা রকি, শুনো, তুমি ক্লাসটা আবার আছে, এটা আমরা আপলোড দিব, আবার বোঝানোর চেষ্টা করবো, সমস্যা নেই। আমি ক্লাসটা এখানে আবার আপলোড দেওয়া হবে গ্রুপে, ভিডিওটা তখন দেখে নিও, তাহলে বুঝতে পারবো ভালো মতো। তো ক্লাসের টাইমটা একটু লম্বা হয়ে যাচ্ছে, তো আমরা আরেকটা সমস্যার সমাধান করি। আর সিম্পলি আরেকটা যে আমি অঙ্কটা দিছিলাম, ওই যে এই বরাবর আমি গাড়িটা নিয়ে যাচ্ছি, বলটা উল্লম্ব বরাবর মারছি, কিন্তু বলটা কিন্তু আমি যখন উল্লম্ব বরাবর মারছি, এই বলটার সাথে কিন্তু আমার আনুভূমিক বরাবরের যে বেগটা ছিল সেটাও ছিল, তাই বলটা এই বরাবর যাচ্ছে। আর এইটার যে এই বলটার যে আনুভূমিক বেগ, সেটাও ভি, সেটা যা হবে সেটা যদি এ হয়, আর এইটার বেগটা সেটা সমান হবে, এ সমান সমান এইটার, গাড়িটা যদি ভি বেগে যায় এটা সমান হবে। এই কারণে দুটো একই সময় পরে এইখানে আসবে, এবং আমি গাড়ি থেকে বলটাকে ধরতে পারবো। এবং তোমরা যদি আরেকটু ক্লাসটা ভালো মতো দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি কেন ধরতে পারতেছি, কারণ আনুভূমিক বরাবর কোনো ত্বরণ নেই। তো নরমালি জড়তার কারণে কি হবে, ত্বরণ না থাকলে কি হবে, সারা জীবন একই বেগে যাবে, তো সেই ঘটনাটাই ঘটছে। আচ্ছা, নরমালি আমাদের এখন খালি আর এর মানটা বের করা বাকি। তো আমরা সূত্রটা কি দেখছিলাম, y এর সূত্রটা, এটা হইলে হয়ে যাবে x tan আলফা মাইনাস হাফ u স্কয়ার cos স্কয়ার আলফা x স্কয়ার g। এটাই তো ছিল মেবি সূত্র। সূত্রটা আসলে মনে রাখাটা খুবই কঠিন একটা ব্যাপার। আচ্ছা ঠিক আছে, এটা ছিল সূত্র। এখন দেখো, একটা বল আনুভূমিক পাল্লা কি, মানে এই বরাবর যদি আমি মারি, এই বরাবর আসছে, তাহলে কি y এর মানটা শূন্য হয়ে যাচ্ছে, এটাই তো y এর মানটা শূন্য। তাহলে y এর মানটা আমরা শূন্য বসাই, y এর মান শূন্য বসাই, এখানে আমরা দেখি পাচ্ছি কি x tan আলফা মাইনাস হাফ x স্কয়ার u স্কয়ার cos স্কয়ার আলফা। এখন দেখো, আমরা এই x টার একটা স্পেশাল নাম দিই, x টার স্পেশাল নাম কি দিতে পারি, r দিই, r দিই, ঠিক আছে, যেহেতু এটা আনুভূমিক পাল্লা, এটার নাম যদি r দিই, আর এই আর x কিন্তু একটা কাটাকাটি চলে যাবে, তাহলে কি থাকে, এই বরাবর থাকে tan আলফা, আর এই বরাবর থাকে কি হাফ u স্কয়ার cos স্কয়ার আলফা, আর হইলো r আর g। এখন আমাদের r এর মানটা বের করা লাগবে, তো r এর মানটা এই পাশে রাখি, r এর মানটা যদি এই পাশে রাখি, তাহলে থাকে কি t u cos স্কয়ার আলফা এই পাশে যায়, আর g টা নিচে নামে। আমি tan আলফাটাকে এইভাবে লিখতে পারি না, sin আলফা বাই cos আলফা, cos আলফা একটা কাটাকাটি চলে গেলে cos আলফা, 2 sin আলফা cos আলফা মানে কি sin 2 আলফা, তাহলে কি আসে u স্কয়ার sin 2 আলফা বাই g। এটা হলো r এর মান। আর ম্যাক্সিমাম তুমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মারলে sin 2 আলফার মান 45 ডিগ্রি 90, sin 2 আলফার মান 90 হয়ে যায়, তখন r max টা সর্বোচ্চ হয়। কারণ কি sin এর মান সর্বোচ্চ কত 1, তাহলে r max এর মান u স্কয়ার বাই g। আচ্ছা রিশাদ ভাই, আসসালামু আলাইকুম ভাই, ধন্যবাদ। আচ্ছা মন্দিরা, বুঝছো, সবাইকে এই জিনিসটা তুলছো, সবাই এটুকু তুলছো কিনা আমাকে একটু জানাও। সবাই এটুকু তুলছো কিনা আমাকে একটু জানাও। সবাই কি তুলছো?
আচ্ছা, তাবাসসুম মাসে তুলছো। আচ্ছা, দিস ইজ ডান। যারা যারা তুলছো আমাকে একটু কমেন্টে জানাই দাও। আচ্ছা ভাইয়া বুঝছি। রিশাদ ভাই ধন্যবাদ ভাই। আসপি তুলছো, মন্দিরা বুঝছো। আচ্ছা, যারা যারা বুঝছো, আজকের মতো মোটামুটি আমাদের এই ছিল আলোচনা প্রাস নিয়ে। তো মনে করো তোমরা যদি কোনো অংশ না বুঝো ভিডিওটা আবার দেখতে পারো। আমি মনে করো যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করছি, এবং তিনটে সমস্যা দিছিলাম ক্লাসের শুরুতে। আশা করি মনে করো তোমরা ওই ক্লাস সমস্যাগুলো এখন বুঝতে পারছো যে কি কারণে হয় এই ঘটনাগুলো। আর সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। সিয়াব ভাই, আচ্ছা তাহলে সবাই ক্লাসটাকে মেনশন করে দাও। আজকে আপাতত এইটুকুই। পরবর্তী ক্লাসে আমরা এই প্রাস আর এই চ্যাপ্টার নিয়ে আমরা যত গাণিতিক আলোচনাগুলো আছে সেটা নিয়ে আলোচনা করব।